হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলেন এই মাঙ্গা শুরু করা যাক। আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছি এমসির ফোনে টাকা আসার কারণে এমসি খুশি হয়ে যায়। এই চ্যাপ্টারের শুরুতে এমসিকে দেখে সে আবার ফোনে টাকা দেখছিল। তখন এমসি বলে, আমি তো কোনো স্বপ্ন দেখছি না, যেহেতু আমি টাকা পাওয়ার কথা ভেবেছিলাম, এটা হতে পারে যে আমার ইচ্ছাটা আসলে সত্যি হয়েছে। এরপর এমসি হেসে বলে, যদি সত্যি তাই হয় তাহলে আমি এই টাকা দিয়ে একটা ছোট্ট একটি স্বপ্ন পূরণ করব। তখন এমসির ডেবিট কার্ড অ্যাকাউন্টে টাকা ছিল 11 মিলিয়ন ইউয়ান। তখন এমসি হেসে বলে, এই অবশেষে আমার জীবন ঘুরে দেওয়ার দিন এসে গেছে। তখন এমসি উঠতে যাবে, তার পার ব্যথার কারণে সে আবার রাস্তায় পড়ে যায়। তখন এই ভিখারি এসে এমসিকে বলে, চলো তোমাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাই। তখন এমসি ভিখারিকে বলে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। কিছুক্ষণ পরে হাসপাতালের লবিতে এমসি ও ভিখারিকে দেখি। তখন এই লোকটি বলে, এই ভিখারিগুলো কোথা থেকে এলো, এত দুর্গন্ধ কেন? এরপর রিসেপশনিস্টকে দেখি, সে এমসিকে বলছিল চিকিৎসা খরচ 15,000 টাকা, নগদ নাকি কাঠ। তখন এমসি শখ হয়ে বলে, দিনে 10,000 টাকা? আমি থাকবো না। তখন রিসেপশনিস্ট বলে, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তুমি একজন বড় লোকের মতো অভিনয় করছো কেন? তখন এমসি হাসে এবং বলে, আমি তোমার সুপার ভিআইপি ওয়ার্ডে থাকতে চাই, তুমি কার্ডটি সোয়াইপ করো। এবং রিসেপশনিস্ট মনে মনে ভাবে সে এখনও কার্ডটি সোয়াইপ করতে চাইছে এবং ভাবে সে আমার সাথে এখনও ঝামেলা করতে চায়। এরপর সে যখন কার্ডটি সোয়াইপ করে শক হয়ে যায়। তখন হাসি মুখে বলে, খুব ভালো মিস্টার লি, আমি আপনার জন্য এক্ষুনি ভিআইপি ওয়ার্ডের ব্যবস্থা করছি। এরপর ন্যারেটর ভয়েস আমাদের বলে, ভিআইপি ওয়ার্ডের ভিতরে এক্সক্লুসিভ সুন্দর ডাক্তার, পেশাদার ম্যাসেজ কেয়ার, সুস্বাদু পুষ্টিকর খাবার এবং ভালো পরিচর্যার মাধ্যমে আহত বা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তখন এক নার্স এমসিকে বলে, মিস্টার লিন, পরীক্ষার পর আপনার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, এটি আপনার ডিসচার্জের পেপার। এছাড়াও আমরা আপনার জন্য ভিআইপি কন্ট্যাক্ট পেপার তৈরি করেছি। ভবিষ্যতে আপনার কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং বলে, যত্ননীয় মিস্টার লিন। তারপর এমসি ও ভিখারিকে দেখি তারা হাসপাতাল থেকে বের হচ্ছিল। তখন এমসি মনে মনে ভাবে, মেয়ের মায়ের সার্জারির জন্য তাকে ভিআইপি ওয়ার্ডে রাখার জন্য সুদ নিতে আমি কোনো দ্বিধা করিনি, তবুও তারা ধোঁকার সাথে আমাকে দয়ার প্রতিদান দিয়েছে। আমি এখন যা হারিয়েছি তা সব ফিরিয়ে নেব। এরপর এমসি হাসপাতালের বাইরে এসে ভিখারিকে বলে, এই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ, দয়া করে এই টাকাগুলো গ্রহণ করুন। তখন ভিখারি বলে, তুমি কি করছো? আমি আসলে কিছুই করিনি। তখন এমসি বলে, আপনি এটা বলতে পারেন না, আমি আপনার উপকারের প্রতিদান দিচ্ছিলাম। তাছাড়া আমার ভাগ্য পরিবর্তন আপনার জন্য হতে পারে, সেই অর্থে আপনি আমার উপকারকারী। তখন এই স্টিমার তার পজিটিভ এনার্জি দেখাতে তার ফ্যানদের বলে, ভাইয়েরা, মনে হচ্ছে সামনে কিছু একটা হয়েছে, দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ লোক রাস্তায় পড়ে গেছে। তখন স্টিমার এক ফ্যান বলে, তাকে সাহায্য করো। তার আর এক ফ্যান বলে, তুমি কাপুরুষ হও না, দ্রুত কিছু একটা করো। তখন স্টিমার তার ফ্যানদের বলে, এটা কি একটা স্ক্যাম হতে পারে না? যদিও তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমার হস্তক্ষেপ না করাই ভালো। আর এক ফ্যান বলে, স্টিমার, এটা কি তুমি সামলাতে পারবে না? তখন এমসি এসে স্টিমারকে সরিয়ে দিয়ে বলে, আমার পথ ছাড়ো। তারপরে এমসি মৃত লোকটিকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে থাকে। তখন স্টিমারের এক ফ্যান বলে, তাকে দেখো, এটাকে ইতিবাচক শক্তি বলে। তখন স্টিমার তার ফ্যানদের বলে, এটা কি সম্ভব যে লোকটি তার পরিবারের সদস্য? তখন ভিখারি মনে মনে বলে, আমি তাকে চিনতে ভুল করিনি। এরপর সিন শিফট হয় হাসপাতালের ভিতরে। এমসি ডাক্তারকে বলে, পরিস্থিতি কেমন? তখন ডাক্তার বলে, ভালো না, রোগীর হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, তার তাড়াতাড়ি সার্জারি প্রয়োজন, নাহলে তার জীবন ঝুঁকির মধ্যে থাকবে। তখন এমসি বলে, লোকটির জীবন ঝুঁকির মুখে, সমস্ত খরচ আমি দেব। তখন ডাক্তার বলে, আমি বুঝতে পেরেছি, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন মিস্টার লি। এরপরে এমসি যেতে থাকে। তখন ডাক্তার বলে, টাকা সত্যি মানুষকে সাহসী করে তোলে। তারপর এমসি হাসপাতালের বাইরে এসে বলে, টাকার অভাব না থাকার অনুভূতি সত্যি অসাধারণ। একথা বলে চলতে শুরু করে এবং মনে মনে ভাবে, আমি আর ঋণের জন্য লোকদের কাছ তারা খাবো না। এরপর সিন শিফট হয় হ্যাপি কমিউনিটি বিল্ডিংয়ের ভিতরে, যেখানে বিল্ডিংয়ের মালকিন জিনিসপাতি ছুঁড়ে ফেলছিল এবং বলছিল, লিনিয়ান, তুমি কোথায়?
তাড়াতাড়ি করো এবং এই বৃদ্ধার ভাড়া পরিশোধ করো। এরপর এই ছেলেটি এমসির কাছে এসে বলে, লিনিয়ান, গত কয়েকদিন ধরে তুমি কোথায় ছুটে বেড়াচ্ছ? ওই পাগল মহিলাটি কয়েকদিন ধরে ভাড়া আদায়ের জন্য তোমাকে খুঁজে পাচ্ছে না, তোমাকে প্রস্তুত থাকতে হবে। তখন এমসি বলে, চিন্তা করো না, কিছুই হবে না। তখন ছেলেটা বলে, এই ছেলে কখন এত শান্ত ছিল? এরপর এমসি তার ফ্লোরে আসে। তখন বিল্ডিংয়ের মালকিন এমসিকে দেখে রাগ হয়ে বলে, লিনিয়ান, তুমি এখনও জানো কিভাবে ফিরে আসতে হবে? আমি তোমাকে বলছি, যদি তুমি আজ 3 মাসের ভাড়া পরিশোধ না করো তাহলে এই বিল্ডিং ছেড়ে যাওয়ার কথা ভাববে না। এরপর একজন আনলাকির সাথে দেখা করাই সত্যি আমার দুর্ভাগ্য। তো এমসি ফ্যামিলি ফটো দেখে মনে মনে ভাবে, মা বাবা, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। এরপর বাড়ির মালিকিন বলে, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কি আমার কথা শুনতে পারছো? তখন পাশের রুম থেকে একটা ছেলে বের হয়ে বলে, এত শব্দ কেন? তখন এই মেয়েটি বলে, আর কি হতে পারে, ঋণ সংগ্রহ করছে। আমি শুনেছি যে ঋণগ্রস্ত ছেলেটি ভাড়া দিতে পারিনি আর তার প্রেমিকা অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। তখন এই ছেলেটি বলে, এত কারণ? তখন মহিলাটি বলে, সে দারিদ্রের কথা ভাবছে। আমি বলি যে তাকে বের করে দাও। বাড়ি মালিকিন এমসি কে বলে, এই বৃদ্ধার সাথে আর খেলো না। এই বৃদ্ধা মহিলা এত বছর ধরে ভাড়া সংগ্রহ করছে, কিন্তু সত্যি আমি তোমার মতো একটা নির্লজ্জ লোক আর কখনো দেখিনি। আমি তোমাকে বলছি লিনিয়ান, আজই তোমাকে ভাড়া পরিশোধ করতে হবে। একথা বলে এমসি কে থাপ্পড় মারতে যাবে, তখন এমসি থাপ্পড় আটকিয়ে মনে মনে বলে, না হলে এই বৃদ্ধা মজম খেলার জন্য টাকা কই থেকে পাবে? এরপর বলে, এটা শুধু ছোট্ট ব্যাপার। তখন বাড়ি মালিকিন বলে, ছোট ব্যাপার? তখন এমসি বাড়ি মালিকিনকে বলে, আমি তোমার কাছে টাকা পাঠাচ্ছি। তখন বাড়ি মালিকিন ফোন চেক করে দেখে তার ফোনে 6,000 ইয়ন। তখন বাড়ি মালিকিন মনে মনে ভাবে, আসলে এই ছেলের কাছে টাকা ছিল আর তার সেই নির্লজ্জ মনোভাব আর নেই। এরপর সে যখন এমসির ফোন দেখে শক হয়ে যায়। এরপর মনে ভাবে, 10 মিলিয়ন? তুমি কি মজা করছো? এই পুরো বিল্ডিং এর সব মিলে যা খরচ হবে তার চেয়ে তার কার্ডে অনেক টাকা রয়েছে। তখন এমসি বাড়ি মালিকিনকেও বলে, যথেষ্ট হয়েছে, আমি দেখেছি তুমি সত্যি ভাড়া সংগ্রহ করতে পছন্দ করো, তাই হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তখন বাড়ি মালকিন বলে, তুমি কি করতে যাচ্ছ? তখন এমসি বাড়ি মালকিনকে বলে, আমি তোমাকে সারা জীবনের ভাড়া দেওয়ার পরিকল্পনা করছি, আমি এই বিল্ডিংটি কিনছি। তখন বাড়ি মালকিন শখ হয়ে যায়। তখন বাকিরা শখ হয়ে বলতে থাকে, দেশের বোকা, তুমি যে কথা বলছো তা কি তোমার বাবা মা সারা জীবন গ্রামে কাজ করে টাকা সংগ্রহ করতে পারবে এবং বলে তোমার বাবা মা কি তোমাকে একটা ইট কিনতে দিতে পারবে? ঠিক আছে, আমি ভয় পাচ্ছি তুমি এখানে একটা টয়লেটও কিনতে পারবে না। এরপর বলে, বের হয়ে যাও, আমাদের জায়গাটা নোংরা করো না। তখন বাড়ির মালিকিন বলে, মিস্টার লিন, ওদের বাজার কথা শুনবেন না, এই বিল্ডিং এর বাজার মূল্য 4.5 মিলিয়ন। এরপর এমসি বাড়ি মালিকিনকে বলে, এখানে 10 মিলিয়ন আছে, বাকি টাকা দিয়ে রিজার্ভেশন করে এই জায়গাটিকে শহরের সবচেয়ে ভালো বিল্ডিং এর ভিতরে যেন পড়ে। আর যদি ধোকা দেন তাহলে তুমি এর পরিণতি জানতে পারবে। বাড়ি মালিকিন বলে, মিস্টার লিন, নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই আপনার জন্য এটি নিখুঁতভাবে পরিচালনা করব। এরপর এমসি বাকি সবাইকে বলে, এখনই তোমাদের কেউ কেউ আমাকে উপহাস করেছো এবং আমার বাবা মাকে অপমান করেছো, তাই না? ভালো করে শুনুন, 3 দিনের মধ্যে আপনারা এই সবাই ব্যাগ গুছিয়ে এই বিল্ডিং থেকে বের হয়ে যাবে, অন্যথায় লোকজন দিয়ে তোমাদেরকে বের করে দিলে আমাকে তখন দোষারোপ করতে পারবে না। তখন সবাই শক হয়ে যায় এবং বলে, কি কারণে? আমাদের লিজের মেয়াদ শেষ হয়নি, আমরা টাকা দিয়েছি। তখন বাড়ি মালিকিন বলে, কারণ এই বিল্ডিং এর নাম এখন লিন। তখন বলে, মিস্টার লিনের এটা নিয়ম। এরপরে এমসি যাওয়ার সময় বলে, 3 দিনের পর আমি আর কাউকে দেখতে চাই না, তোমরা কি শুনেছো? তখন বাড়ির মালিকিন সবাইকে বলে, মিস্টার লিন তোমাদেরকে বের হওয়ার জন্য সময় দিয়েছে। এরপর সিনশিট হয়ে রাত জিয়াং সিটি লিজিয়াং গ্র্যান্ড হোটেল গোল্ডেন সামিটে হোটেল গেটে লেখা ছিল, হাই সিটির প্রেসিডেন্ট লিনকে জিয়াং সিটিতে আন্তরিকভাবে স্বাগতম। এরপর হোটেলের ভিতর রিসেপশনিস্ট এমসি কে বলে, আমি কি জিজ্ঞাসা করতে পারি আমরা কি এখানে রিজার্ভেশন আছে, মেইনটিং নাকি হুয়াজুহি? তখন মিয়া এমসি কে পিছন থেকে ডেকে বলে, লিনিয়ান, তুমি এখানে? তোমার 5 স্টার হোটেলে ঢোকার সাহস হলো কিভাবে? তখন এমসি পিছনে ফিরে মনে মনে ভাবে, মিয়া ও ইয়াং মাস্টার সান। এরপর মিয়া এমসির কাছে এসে বলে, লিনিয়ান, জেগে ওঠো, আমাদের একসাথে থাকা অসম্ভব, যদি তুমি বুদ্ধিমান হও তাহলে অবিলম্বে বের হয়ে যাবে, আমাকে আর বিরক্ত করো না। তখন এমসি মিয়াকে বলে, নিজেকে বেশি বড় মনে করো না। এরপর মিয়া এমসি কে বলে, তুমি আমার পিছে পিছে
হয়েছে, এখানেও এসেছো আমাকে অনুরোধ করার জন্য, তাই না? অভিনয় বন্ধ করো। তখন এমসি বলে তোমার সাহস হলো কিভাবে আমাকে ধমক দেওয়া? তখন গুন্ডা বস এমসির কাঁধে হাত দিয়ে বলে তাহলে আমি যদি তোমাকে ধমক দিই তুমি কি আমার সাথে জিততে পারবে আর নিজেকে ভাগ্যবান মনে করো? তখন গুন্ডার চামচা বলে তুমি তুমি কি টাকা সংগ্রহ করেছো? তখন মিয়া এমসি কে বলে ইয়াং মাস্টার সানে আজ এখানে একজন ভিআইপি লোকে স্বাগত জানাতে এসেছে, এরকম সময়ে ঝামেলা না করাই ভালো, না হলে আমি তোমাকে টাকা দিতে বাধ্য করবো। তখন এমসি মিয়াকে বলে তোমার এক চিঠি এখন বন্ধ করো, আমি এখানে শুধু থাকার জন্য এসেছি, তোমার কোলাহল শুনতে নয়। তোমায় বলে তখন মিয়া এমসি কে থাপ্পড় মারার সময় বলে তুমি আসলে আমার সাথে কথা বলে সাহস করো? তখন এমসি মিয়ার থাপ্পড় আটকিয়ে বলে তোমার সাথে আমার কোনো মিল নেই, আর পথ থেকে সরে যাও। তখন গুন্ডা বস এমসি কে বলে তুই আবর্জনা, তুই কিভাবে, তুই কার সাথে কথা বলছিস? আমার মনে হচ্ছে তুই আমার মার খাবি। একথা বলে সে এমসি ঘুষি মারতে যাবে, তখন পিছন থেকে কেউ ডেকে বলে থামো। এরপর কি হবে জানতে হলে অপেক্ষা করুন। আমরা তৃতীয় চ্যাপ্টারে দেখেছিলাম গুন্ডাবস যখন এমসি কে ঘুষি মারতেই যাবে তখন কেউ পিছন থেকে থামতে বলে, তখন ইয়াং মাস্টার সান পিছনে ফিরে বলে প্রেসিডেন্ট লি আপনি? এরপর লোকটি হলো জিনফা গ্রুপের বড় অংশীদার লি তিয়াং ইয়াং। এরপর ইয়াং মাস্টার সান তার কাছে যেয়ে বলে মাফ করবেন প্রেসিডেন্ট লি, আপনাকে এমন রসিকতা দেখতে দেওয়ার জন্য দুঃখিত, দয়া করে এদিকে আসুন, সবকিছু ঠিকঠাক করা রাখা হয়েছে। এরপর ইয়াং মাস্টার সান এমসির দিকে তাকিয়ে প্রেসিডেন্ট লিকে বলে প্রেসিডেন্ট লি আমি দুঃখিত, এই ব্যক্তিটি একজন ভিখারি, সে আমাদের পাওনা টাকা ফেরত দেয়নি, এমনকি সে এখানে সমস্যা তৈরি করতে এসেছিল। তখন ইয়াং মাস্টার সান প্রেসিডেন্ট লিকে বলেন ও আপনার চোখ নোংরা করেছে, আমি এখনই ওকে লাথি মেরে বের করে দিচ্ছি। তখন এমসি বলে আমাকে যেতে দাও, তোমরা ভালো মতো আচরণ করতে পারো না? তখন প্রেসিডেন্ট লি রাগ হয়ে তার হাতের লাঠি মাটিতে মেরে এবং ইয়াং মাস্টার সানকে বলে মিস্টার লিনের একটা আঙ্গুলে যদি কোনো কিছু হয় আমি তোমাকে বলছি আগামীকাল তোমার জিনফা গ্রুপকে দেউলিয়া করে দেব। তখন এই ছেলেটা বলে এটা কি রকম পরিস্থিতি? ওই ছেলেটা পিএইচডি লিকে কিভাবে চেনে? এরপর ইয়ং মাস্টার সান পিএইচডি লিকে ডাকে, কিন্তু পিএইচডি লি ইয়ং মাস্টার সানকে ইগনোর করে এমসির কাছে যেয়ে বলে মিস্টার লি অবশেষে আমি খুঁজে পেলাম। এমসি পিএইচডি লিকে বলে আপনি কে? এরপর পিএইচডি লি এমসি কে বলে আমার নাম লি তিয়াং ইয়াং, তুমি লি পরিবারের উপকারকারী। এরপর এমসি পিএইচডি লিকে বলে উপকারকারী? এরপর পিএইচডি লি এমসি কে বলে সেদিন আমার বাবা রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আপনি আমার বাবাকে বাঁচিয়েছিলেন, তার জন্য ধন্যবাদ। তারপর আমি যখন হাসপাতালে পৌঁছলাম আপনি ইতিমধ্যেই 1,20,000 টাকা মেডিকেল ফি পরিশোধ করে ফেলেছিলেন এবং আপনার নাম না রেখে চলে গিয়েছেন। তখন ইয়াং মাস্টার সান পিএইচডি লিকে বলে এখানে কি কোনো ধরনের ভুল বোঝাবুঝি আছে? এই দেখো সে এখনো আমাদের কোম্পানির পাওনা টাকা ফেরত দেয়নি, তাছাড়া আমি শুনেছি সে বাড়ি ভাড়াও দিতে পারেনি, শুধু তাকে রেখে সে 1,20,000 টাকা কোথা থেকে পাবে? তখন প্রেসিডেন্ট লি ইয়ং মাস্টার সানকে বলে তাই নাকি, তাহলে এই এই একটা জিনিস দেখাই, এটা হাসপাতালের নজরদারির ফুটেজ। এরপর ইয়ং মাস্টার সান ফুটেজ দেখে শক হয়ে যায়। তখন মিয়া শক হয়ে বলে এটা কিভাবে সম্ভব? প্রেসিডেন্ট লি বাঁচানোর জন্য তার কাছে টাকা কিভাবে আসলো? এরপর প্রেসিডেন্ট লি এমসি কে বলে মিস্টার লিন আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতার সাথে আপনার জন্য একটা উপহার প্রস্তুত করেছি। এই ডায়মন্ড কার্ডটি বিশ্বব্যাপী ব্যবহার করা যেতে পারে, এখন থেকে লি পরিবার মিস্টার লিনের সমস্ত খরচ বহন করবে। তখন সমস্ত বডিগার্ড এমসির সামনে মাটিতে হাঁটু ঠেকিয়ে বলে ধন্যবাদ মিস্টার লিন মাস্টারকে বাঁচানোর জন্য। তোর মিয়া ইয়াং মাস্টার সান শখ হয়ে মনে মনে ভাবে এটি একটি ভিআইপি ডায়মন্ড কার্ড। এরপর শার্ট পরা ছেলেটি বলে বাজে কথা, আমি শুনেছি মোট 3জনই এই কার্ডটি পেয়েছে। তখন এমসি বলে আপনার দয়ার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট লি, কিন্তু একটা লোককে বাঁচানো কেবল আরেকটা লোকের কর্তব্য, আমি এই কার্ডটি গ্রহণ করতে পারবো না। তখন প্রেসিডেন্ট লি এমসির কথা শুনে মুচকি হেসে এবং বলে মিস্টার লিন আপনার মহৎ মনোভাবের জন্য প্রশংসা করছি, আমি আপনাকে বন্ধু বানাতে চাই, বন্ধুদের মধ্যে এটিকে শুভেচ্ছা উপহার হিসেবে বিবেচনা করলে কেমন হয়? অথবা হয়তো আপনি কি মনে করেন আমার লি পরিবার আপনার বন্ধু হওয়ার যোগ্য না? তখন সমস্ত বডিগার্ড এমসির সামনে মাটিতে হাঁটু ঠেকিয়ে বলে দয়া করে এটা মেনে নিন মিস্টার লিন। এরপর এমসি বলে মনে হচ্ছে আমাকে এখন এটা মেনে নিতেই হবে। তখন প্রেসিডেন্ট লি বলে তাহলে তো ভালোই হয়। তখন মিয়া রাগ হয়ে বলে এই আবর্জনা সত্যি কুকুরের চেয়েও ভাগ্য ভালো। তখন প্রেসিডেন্ট লি ইয়াং মাস্টার সানকে ডেকে এখানে এসো। এরপর ইয়াং মাস্টার সান বলে হ্যাঁ প্রেসিডেন্ট লি আপনি কি বলতে চান? তখন প্রেসিডেন্ট লি ইয়াং মাস্টার সানকে বলে আমার ভিআইপি রুমটা মিশেলিনকে দিয়ে দিবেন আর তার সেবা করবেন এবং তার বিলটি পরিশোধ করবেন।
তখন ইয়াং মাস্টার সান শখ হয়ে বলে, তার সেবা করতে হবে? প্রেসিডেন্ট লি, রসিকতা বন্ধ করুন, সে তো একটা গরিব ভিখারি, আমরা কেন তার সেবা করব? এরপর মিয়া বলে, ঠিকই তো, সে একজন ভিখারি, তার ভিআইপি রুমে থাকা কি কোনো অধিকার আছে? তখন প্রেসিডেন্ট লি বলে, তোমরা দুজনেই আমার লি পরিবারের উপকারকারীকে এভাবে অপমান করছো, মনে হচ্ছে আমার লি পরিবারকে তোমরা ভয় করো না। সেক্ষেত্রে আমি মনে করি যে উত্তর পশ্চিম এশিয়া প্রজেক্টটি আপনার কোম্পানির কাছে দেওয়া উচিত নয়। তখন ইয়াং মাস্টার সান মনে মনে ভাবে, আমাকে লি পরিবারকে সন্তুষ্ট রাখতে হবে, না হলে আমার সান পরিবার থাকবে না। তাছাড়া এই উত্তর পশ্চিম এশিয়া প্রজেক্টটি সান পরিবারকে সবকিছু ঘুরিয়ে দিতে পারে। তখন প্রেসিডেন্ট লি এমসি কে বলে, চলেন আমরা যাই। তখন ইয়াং মাস্টার সান প্রেসিডেন্ট লি ও এমসি কে বলে, আমি দুঃখিত, আমি সানুয়েন, আমি আপনাকে চিনতে পারিনি। তখন মিয়া ইয়ং মাস্টার সানকে বলে, তুমি কি করছো? তুমি আসলে ওই আবর্জনার কাছে মাপ চাইছো? তখন ইয়ং মাস্টার সান রাগ হয়ে মিয়াকে থাপ্পড় মেরে বলে, তুমি মুখ বন্ধ রাখো, প্রেসিডেন্ট লি এর উপকারকারীকে অসম্মান করার সাহস হলো কিভাবে? তখন মিয়া গালে হাত দিয়ে ইয়ং মাস্টার সানকে বলে, তুমি ওই আবর্জনার কারণে আমাকে মারছো। তখন ইয়ং মাস্টার সান মিয়াকে বলে, আমি তোমাকে শুধু অল্প মেরেছি, তাড়াতাড়ি করো, মিস্টার লিনের কাছে ক্ষমা চাও। এরপর সান প্রেসিডেন্ট লি ও এমসি কে বলে, আমি দুঃখিত, ওই মহিলাটি অজ্ঞ, সে একজন মহান মানুষকে চিনতে পারিনি। এরপর এমসি বলে, তুমি কি মনে করো আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব? চলো, এটা এখানেই ছেড়ে দিলাম, আমাদের স্কোর একদিনেই মিটবে না। এরপর ইয়াং মাস্টার সান প্রেসিডেন্ট লি ও এমসি কে বলে, আপনাদের যত্ন নেবেন, আগামীকাল নাস্তা করার সুযোগ আমাকে দিবেন। এরপর এমসি ও প্রেসিডেন্ট লি লিফটের ভিতর চলে যায়। তখন ইয়াং মাস্টার সান মনে মনে ভাবে, লিনিয়ান, আমি তোমাকে ছাড়বো না, এই স্কোর পরে মিটিয়ে ফেলবো। আমরা 4 নম্বর চ্যাপ্টারে দেখেছিলাম ইয়ং মাস্টার সান প্রেসিডেন্ট লি এবং এমসি কে বলে, আপনারা আপনাদের যত্ন নেবেন, আগামীকাল একসাথে নাস্তা করার সময় আমি আপনাদের সব বিল পরিশোধ করে দেব। তখন এমসি ও প্রেসিডেন্ট লি লিফটের ভিতরে চলে যায়। তখন ইয়ং মাস্টার সান মনে মনে ভাবে, লিন, আমি তোমার সাথে এই স্কোর পরে মিটে ফেলবো। এই চ্যাপ্টারের শুরুতে ভিআইপি রুমের ভিতর যেখানে প্রেসিডেন্ট লি এমসি কে বলে, মিস্টার লিন, আপনার এই রুমটা কি পছন্দ হয়েছে? আমি আশা করি অবশ্যই আপনার পছন্দ হবে। তখন এমসি প্রেসিডেন্ট লিকে বলে, আমি স্যাটিসফাইড, আমার এই রুমটি পছন্দ হয়েছে, আপনি চিন্তা করবেন না। তখন প্রেসিডেন্ট লি বলে, তাই নাকি? এরপর প্রেসিডেন্ট লি তার গার্ডদের বলে, মিশেলিনকে নিয়ে যাও। তখন সব গার্ড এমসিকে ধরে নিয়ে যেতে থাকে। তখন শখে এমসি বলে, হ্যাঁ, এর মানে কি? আরে আমাকে ছাড়ো, আমি বলছি আমাকে ছেড়ে দাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এরপর সিনশিপ হয় এমসির উপর, যেখানে এমসি বলছিল, আহ কি কমফোর্টেবল, আমাকে খুব ভালো লাগছে। আমরা দেখি দুইটি সুন্দরী মেয়ে এমসির হাত পা টিপে দিচ্ছিল। তখন প্রেসিডেন্ট লি এমসিকে বলে, যতক্ষণ আপনি সন্তুষ্ট আর আমার যতটুকু সম্ভব আমি আপনাকে সার্ভ করতে থাকবো। এটা আপনার প্রতি আমার একটি ব্যক্তিগত কৃতজ্ঞতা মাত্র। অন্য একদিন আমি আমার বাবার সাথে আপনার বাবা মার সাথে দেখা করতে যাব, আনুষ্ঠানিকভাবে আপনাদের ধন্যবাদ জানানোর জন্য। তখন এমসি মনে মনে ভাবতে থাকে, এটা কি সেই উচ্চ সমাজের আচরণ? এরপর ভাবে, বাবা মা, আমি আগে তোমাদেরকে একটি ভালো জীবন দিতে পারিনি, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম, আপনারা চিন্তা করবেন না, আমি আগামীকাল তোমাদের আনতে যাব। এরপর সিন শিফট হয় পরের দিন, যেখানে একটা মেয়ে স্টাফ এমসি কে তার স্যুট পরে দিচ্ছিল। তখন এমসি স্টাফকে বলে, তুমি আমার কার্ড থেকে টাকা নিয়ে নাও। তখন স্টাফটি বলে, ঠিক আছে স্যার, আমি এখনই করছি। তখন এমসি মনে মনে ভাবে, আগে আমাকে একটা গাড়ি কিনতে হবে, তারপর গ্রামে গিয়ে আমার বাবা মাকে এই শহরে নিয়ে আসতে হবে। এরপর এমসি হোটেল থেকে বের হয়ে আসে। তখন কেউ তাকে ফলো করছিল আর এমসির ছবি তুলছিল। ছবি তোলা লোক তার বসকে ফোন দিয়ে বলে, বস, ছেলেটি হোটেল থেকে বের হয়ে এসেছে, এখন আমি কি করব? তখন ওই লোকটির বস তাকে বলে, তুমি গাড়িতে আসো। এরপর লোকটি গাড়িতে এসে বসলে তার বস তাকে বলে, তুমি তাকে ফলো করো। এরপর সিন শিফট হয় কার ডিলার শপে, যেখানে এক স্টাফ এসে এমসি কে বলতে থাকে, হ্যালো স্যার, আপনাকে ওয়েলকাম, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? এখানে আপনার কি কোনো রিজার্ভেশন আছে? আমি কি আপনাকে গাড়ি দেখাতে সাহায্য করব? তখন এমসি হেসে ওই স্টাফকে বলে, তুমি ঠিক সময়ে এসেছো, হ্যাঁ, আমি একটা গাড়ি কিনতে চাই, আমাকে একটা ভালো গাড়ি দেখাতে সাহায্য করো, আমি তোমার কাছ থেকে শুধু এটাই চাই। তখন কেউ পিছন থেকে এসে এমসি কে বলে, জিয়াও ওয়াং
তুমি এই বেকার লোকটার সাথে কথা বলছো কেন? তুমি তাকে দেখোনি? সে তো বেকার ফাইটিসার গরিব ভিখারি। তুমি এই বেকার লোকটির সাথে কথা বলে তোমার শুধু সময় নষ্ট করছো। তুমি তাড়াতাড়ি করো আর এই গরিব ভিখারিকে এখান থেকে লাত্তি মেরে বের করে দাও। এরপর এমসি বলে, তুমি চিন্তা করো না, আমি শুধু কার কিনতে এসেছি। তখন ওই স্টাফটি এমসির কাঁধে হাত দিয়ে বলে, তুমি কি বলছো? তোর পরা এই সস্তা পোশাকের কারণে তোর মূল্য বোঝা যায়, তুই কতটা গরিব। তুই কি গরিব ভিখারি? তুই এক গরিব ভিখারি। তুই এখানে একজন গ্রাহক সেজে এসে আমাদেরকে বোকা বানাতে চাইছিলি। তখন এমসি তার কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলে, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না, তুমি আমার থেকে দূরে থাক। তখন ওই স্টাফ রাগ হয়ে বলে, তোর অ্যারোগেন্স খুব বেশি। তখন হঠাৎ কেউ পিছন থেকে বলতে থাকে, দেখি তো কোন গরিব ভিখারি এত অহংকার করছে, আমি দেখতে চাই। এরপর এমসি পিছনে ফিরে দেখে এটা তো ইয়ং মাস্টার সান। এমসি কে বলে, আমি ভাবেছিলাম কে এত অহংকার করছে। লিনিয়ান, আমি তো কখনো ভাবতে পারিনি যে এটা তুমি। তোমার কাছে কি টাকা আছে? তুমি তো একজন গরিব ভিখারি। তখন মিয়া এমসি কে বলে, লিনিয়ান, তুমি ভাবছো যে তুমি গাড়ি কেনার যোগ্য? আবর্জনা চিরকাল আবর্জনায় থাকে। এরপর ইয়ং মাস্টার সান এমসি কে বলে, আমি তোমাকে বলছি শুধু প্রেসিডেন্ট লিনের সাথে জড়ালে যে তোমারও জীবন পাল্টে যাবে তা কিন্তু নয়। এমনটা ভেবো না তুমি একজন গরিব ছিলে তাই তুমি গরিবই থাকবে। তুমি কখনো ধনী হতে পারবে না। তুমি যে প্রেমিককে জয় করার জন্য 10 বছর ধরে চেষ্টা করছো, সে এখন আমার ফিয়ন্সে। লিনিয়ান, তুমি কিছুতেই পারবে না। তখন মিয়া এমসিকে বলে, তুমি কি যে বিরক্তকর। এ কারণে আমি ইয়াং মাস্টার সানের কাছে আসছি। এবং ইয়াং মাস্টার সানকে বলে, ওই আবর্জনার সাথে আপনাকে কিভাবে তুলনা করা যেতে পারে। এরপর গুন্ডা হেসে এমসিকে বলে, আমার তো মনে হয় ছেলেটা কখনো বউ পাবে না। শুধু গরিব বলেই নয়, আমার ভয় হচ্ছে কারণ সে গরিব ভিখারি একটা আস্ত আবর্জনা। তখন মিয়া এমসির মজা উড়িয়ে বলে, ওই আবর্জনাকে অনুসরণ করলে আমার ভয় হয় পরের জন্মেও হয়তো আমি ভালোভাবে বাঁচতে পারবো না। তাই আমি শুরু থেকেই তার দিকে তাকাইনি। এরপর এমসি মিয়াকে বলে, তুমি ঠিক বলছো, যদি আমাকে অনুসরণ করতে তাহলে তুই এই জীবনে সত্যি কোনোভাবে ভালোভাবে বাঁচতে পারতে না। কারণ আমি ওই গাড়িটি কিনবো। আর এই গাড়িটির নাম বুগাটি নাইট শ্যাডো গ্লোবাল লিমিটেড এডিশন। বিশ্বজুড়ে মাত্র 3টাই আছে। তখন সবাই এমসির কথা শুনে হাসতে থাকে। একজন বলে, দিনের আলোতে ঘুমের মধ্যে কথা বলছে। আরেকজন হেসে বলে, সে কি তামাশা করছে। আমার তো মনে হয় তুমি যদি তোমার 3 জন্মের সমস্ত টাকা দিয়ে এই গাড়িটি কিনতে চাও, আমার তো ভয় হয় তুমি এই গাড়িটির মাত্র কোনো দরজাই কিনতে পারবে না। তখন এমসির কথা শুনে ওই স্টাফ শক হয়ে যায়। এরপর রাগ হয়ে এমসিকে বলে, আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে লাথি মেরে বের করে দিতে বাধ্য হব। তখন এমসি ওই স্টাফের কথা শুনে মুচকি হেসে আগের স্টাফকে বলে, তুমি আমার এই কার্ডটি মেশিনে সোয়াইপ করো। তখন ওই স্টাফ শক হয়ে যায় এবং এমসিকে বলে, আমি করব? তখন এমসি বলে, হ্যাঁ তুমি করবে। এরপর যখন স্টাফ কার্ডটি সোয়াইপ করে, মেশিন থেকে শব্দ আসে, ট্রান্সফার সাকসেস হয়েছে 30 মিলিয়ন ইউয়ান। তখন সবাই শক হয়ে যায় আর আমাদের এমসি অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর ইয়াং মাস্টার সান শক হয়ে বলে, এটা ইম্পসিবল, তোর কাছে টাকা আসলো কিভাবে? তখন ওই স্টাফ শক হয়ে বলে, আমি তো ভাবতেই পারিনি যে ওর কাছে টাকা ছিল। আমি তো মনে করেছিলাম সে গরিব ভিখারি, এ কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছে। তখন ম্যানেজার এসে ওই স্টাফকে থাপ্পড় মেরে বলে, তুমি চুপ করো, আমাদের নাইট শ্যাডো বুকারের মালিক সে। এরপর ম্যানেজার আগের স্টাফকে বলে, তুমি ভালো কাজ করেছো। এরপর ম্যানেজার খুশি হয়ে এমসিকে বলে, মিস্টার লিন, আপনাকে ধন্যবাদ যে আমাদের কার শপ থেকে গাড়ি কিনেছে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার গাড়ির জন্য যা কিছু দরকার আমরা সব করে দেব। আপনি কি মনে করেন? এরপর ম্যানেজার জিওয়াংকে বলে, তুমি ভালো কাজ করেছো, তুমি কমিশন পাবে। ম্যানেজারের কথা শুনে জিওয়াং খুশি হয়ে ম্যানেজার এবং এমসিকে ধন্যবাদ দেয়। তখন এমসি জিওয়াংকে বলে, তুমি এটা ডিজার্ভ করো আর তুমি এইভাবে কাজ করে যাও, দেখবে একদিন অনেক আগে যাবে। তখন ম্যানেজার বলে, মিস্টার লিন, আপনি ঠিক বলেছেন। এরপর ম্যানেজার ওই স্টাফকে বলে, তুমি ফায়ার, তোমার চাকরি নেই, তুমি যেতে পারো। তখন স্টাফটি তার ম্যানেজারের কাছে বলে, আমি জানি আমি ভুল করেছি, আমার কাস্টমার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, আমি আর কখনো এমন ভুল করব না। এবং ম্যানেজার বলে, আমি নিজের চোখে দেখেছি তোমার কোনো চান্স নেই। এরপর ওই স্টাফ এমসির কাছে যেয়ে মাটিতে হাঁটু ঠেকিয়ে বলে, মিস্টার লিন, দয়া করে আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আর কখনোই এমন ভুল করব না, না হলে আমার চাকরি থাকবে না। এরপর 2টি গার্ড এসে ওই স্টাফকে
টেনে হিসড়ে নিয়ে যেত। এরপর ম্যানেজার এমসি কে বলে, মিস্টার লিন, অ্যাকর্ডিং টু দা রুল আপনি আমাদের সব থেকে বুকাটি ন্যাশদ গাড়ি কিনেছেন। এই কারণে আমাদের সব থেকে আপনাকে 1 মাসের জন্য এক্সক্লুসিভ বিউটি কার মডেল জি ড্রাইভার সার্ভিসের জন্য হিসাবে দেওয়া হবে। প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস টু ইউ মিস কুইনমো, দ্য ওয়ার্ল্ড কার চ্যাম্পিয়ন। এরপর সিন শিফট হয় ইয়ং মাস্টার সানের কাছে, কারণ ইয়ং মাস্টার সান মিস কুইনমোর সাথে দেখা করতে, কিন্তু এই গার্ড তাকে আটকিয়ে বলে, মিস্টার লিন এখন মিস কুইনমোর সাথে কথা বলছে, শুধু বুগাটি গাড়ির মালিকরা তার সাথে কথা বলতে পারবে, তাই এখন আপনি যেতে পারবেন না। তখন ইয়ং মাস্টার সান এমসির উপর রাগ হয়ে মনে মনে ভাবে, নিশ্চয় প্রেসিডেন্ট লিনের যোগাযোগের কারোর মাধ্যমে এই আবর্জনাটি এসব পেয়েছে। ধ্যাত্তেরিক, এসব কিছু আমার হওয়ার কথা ছিল। গাইজ, আমরা 5 নাম্বার চ্যাপ্টারে দেখেছিলাম ম্যানেজার লিনকে বলে, চলেন আপনার সঙ্গে আপনার ড্রাইভারকে পরিচয় করে দিই। প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস টু মিস কুইনমো, দ্য কার চ্যাম্পিয়ন। এরপর সিন শিফট হয় ইয়াং মাস্টার সানের কাছে, কারণ ইয়াং মাস্টার সান মিস কুইনমোর সাথে দেখা করতে চায়, কিন্তু এই গার্ড তাকে আটকিয়ে বলে, মিস্টার লিন এখন মিস কুইনমোর সাথে কথা বলছেন, শুধু বোগাডি গাড়ির মালিকরা তার সাথে দেখা করতে পারবে, তাই এখন আপনি যেতে পারবেন না। তখন ইয়াং মাস্টার সান এমসির উপর রাগ হয়ে মনে মনে ভাবে, নিশ্চয় প্রেসিডেন্ট লিনের যোগাযোগের মাধ্যমে এই আবর্জনাটা এসব কিছু পেয়েছে। ধ্যাত্তেরিক, এসব কিছু আমার হওয়ার কথা ছিল। এরপর সিন শিফট হয় পরের দিন। লিনিয়ান বহু বছর পর নিজের গ্রামে ফিরে আসে। লিন গাড়ি থেকে নেমে মিস কুইনমোকে বলে, তুমি গাড়িটি পার্ক করে এসো। গ্রামের লোকজন অবাক হয়ে বলে, এটা কি লিনিয়ান না? এরপর লিন এই দুই মহিলার কাছে এসে বলে, সেকেন্ড আন্ট থার্ড আন্ট ইন ল, আপনারা কেমন আছেন? আপনারা কি এখানে ঠান্ডা বাতাস উপভোগ করছেন? তখন এই মহিলা বলে, এটা কি লিন না? কত বছর পর ফিরলো, তুই তো গ্রামে আসিস না। তখন আরেকজন লিনকে বলে, লিনিয়ান, তোর পাশে থাকা মেয়েটি কে? তখন কুইনমো জবাব দেয়, আমার নাম কুইনমো, আর আমি মিস্টার লিনের ড্রাইভার। তখন তারা দুইজন শক হয়ে যায়। ড্রাইভার? তাদের চোখে লিন এখনো ব্যর্থ, দেনায় জর্জরিত এক লোক। এরপর লিন তাদেরকে বলে, ঠিক আছে, আপনারা আরাম করুন, আমি বাবা মার সাথে দেখা করার জন্য বাড়ির দিকে যাই। একথা বলে লিন বাড়ির দিকে যেতে থাকে। তখন একজন আরেকজনকে বলে, আমি অনেক আগেই শুনেছিলাম যে শহরে লিনের প্রচুর দেনা আছে, আর মিয়া এখন একটি বড়লোক ছেলের সাথে পালিয়ে গিয়েছে। সে সত্যি ভান করতে জানে, তার অবস্থা এত খারাপ, অথচ সে একজন মহিলাকে ড্রাইভার হিসেবে রেখেছে। তাকে দেখতে ভালো মহিলা বলে মনে হচ্ছে না। এরপর সিন শিফট হয় লিনের বাড়ি। লিন বাড়ির দরজা দাঁড়িয়ে বলতে থাকে, এটাই আমার বাড়ি। যদিও অতীতের জীবনযাত্রা কষ্টের ছিল, আমার বাবা মা সারা জীবন সৎ ও কর্তব্যপরায়ণ ছিলেন, কারো কাছে কখনো ঋণী ছিলেন না, জীবন ছিল শান্তিপূর্ণ। হঠাৎ বাড়ির ভিতর থেকে শব্দ আসে। লিন শক হয়ে যায়। কেউ তার বাবাকে বলছিল, বুড়ো, আমি তোকে বলছি, যদি আজ টাকা না দেস তাহলে আমাকে অভদ্রতার জন্য আমাকে দোষ দিতে পারবি না, আমি তোর বাড়ি ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আমি বলছি 1 লাখ টাকার 1 পয়সা কম হবে না। তখন লিনের বাবা ওই টাকলাকে কুন্ডাকে বলে, আমি তো শুধু একটা চারা গাছে পা দিয়েছিলাম, আর তুমি এই কারণে আমার কাছ থেকে 1 লাখ টাকা চাচ্ছ? তুমি তো আমাকে ঠকাচ্ছ। তখন টাকলা লিনের বাবাকে বলে, তুমি কিছুই জানো না, ওটা লাউজির আমদানি করা সেলসবক পাইন গাছ। বাজারে একটা গাছের দাম 20,000 টাকা, তোমাকে এতটুকু টাকাই দিতে হবে। এরপর টাকলা চামচা টাকলাকে বলে, হু ভাই, এই বুড়োদের সাথে কথা বলে কি লাভ, চলো সব মূল্যবান জিনিসপত্র বের করে নিয়ে যাই, তাহলে ঝামেলা শেষ। হঠাৎ লিন বাড়ির ভিতরে এসে টাকলাকে বলে, এখানেই থামো, যদি আর কিছু করার চেষ্টা করো আমি তোমাকে বলছি আমি তোমাদের ছাড়বো না। তখন টাকলা আর টাকলা চামচা পিছনে ফিরে বলে, কার এত বড় সাহস যে আমাকে থামতে বলে? লিন রাগ হয়ে বলে, টাকলা আমি। গাইস, এই টাকলার নাম লিনহু, আমি একে টাকলা করেই বলবো। তখন টাকলা লিনকে দেখে টাক করে হেসে বলে, আমি ভেবেছিলাম কে হতে পারে, আমি কখনো ভাবিনি সেই মহান অবতার্থ লিনিয়ান। আমি শুনলাম যে তোর গার্লফ্রেন্ড নাকি অন্য একটি ধনী লোকের সাথে পালিয়ে গিয়েছে, আর আমি শুনেছি তোর নাকি দেনার অভাব নেই। অবশেষে ফিরে আসলি, কি হয়েছে? শহরে টিকতে না পেরে
বাড়িতে পুরনো লোক দেখতে চলে এসেছিস? তখন টাকলা চামচে হেসে বলে, আমার মনে হয় তুই এখন খাবারের জন্য ভিক্ষা করতে পারিস না। এরপর লিন টাকলাকে বলে, লিনহু, বাড়াবাড়ি করিস না, তুই কেন আমার বাবা মার জন্য সমস্যা তৈরি করছিস? তখন টাকলা লিনের সামনে অ্যাটিটিউড দেখিয়ে বলে, বাড়াবাড়ি হয়ে গেছে। তোর বাবা 2 দিন আগে আমার বাড়ির গাছের বাগানে ট্রাক্টর চালিয়ে 100টার বেশি গাছকে পিষে দিয়েছে। এখন আমি তোর বাবার কাছ থেকে 1 লাখ টাকা নিতে এসেছি, তাই আমি তোর বাবার কাছ থেকে টাকা কম চেয়েছি। তখন লিনের বাবা টাকলাকে বলে, তুমি মিথ্যা বলছো কেন? আমি শুধু একটা গাড়িকে পাশ কাটতে গিয়ে তোমার বাগানের চারা গাছে একটা গাছকে আশ্রয় দিয়েছি, তুমি সিসিটিভি দেখতে পারো। তখন টাকলা বলে, দুর্ভাগ্যবশত সিসিটিভির ক্যামেরা ভেঙে গেছে, আমি এখন 100 বলছি তো 100ই দিতে হবে। তবে তোমার পরিবারের এই গরিব অবস্থা দেখে মনে হচ্ছে এখন 1 লাখ টাকা তোমরা দিতে পারবে না, আর আমি যদি তোমাদের জোর করি তাও দিতে পারবে না। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর লিনকে বলে, তোর বাবাকে দিয়ে এই হোমস্টে হস্তান্তরের চুক্তি সই করে নে, আর তোর বাবাকে নিয়ে শহরে নিয়ে যেয়ে ভিক্ষা করে খা। তখন লিনের বাবা টাকলাকে বলে, তুমি আমাদের মারতে চাও? এরপর রাগ হয়ে টাকলাকে বলে, হোমস্টেতে হস্তান্তর? পুরো পরিবার একসাথে থাকলে ভালো হতো, তাই না? তুই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস কেন? লিনহু, তুই এতগুলো বছর ধরে জোর করে জমি দখল করেছিস আর বাসীদের উপর অত্যাচার করেছিস। তোর কি সত্যি মনে হয় কেউ তোকে শাস্তি দিতে পারবে না? তখন টাকলা তার চামচাদের ফোন করে ডেকে নিয়ে বলে, তোর মতো লিলিয়ান একটা জঘন্য লোক আমার সাথে বড়াই করার সাহস করে? শহরে কয়েক বছর ঘোরাঘুরি করে তুই এখন নিজেকে একটা মানুষ মনে করিস? তুই নিজেকে অনেক বড় মনে করিস, তাই না? মনে হচ্ছে তোকে বাস্তবতা চিনিয়ে দেওয়ার জরুরি। তখন টাকলার কয়েকজন চামচা এসে লিনকে ঘিরে ধরে। এরপর টাকলা বলে, আলোচনা করার কোনো সুযোগ নেই। আমি তোকে এইমাত্র একটা সুযোগ দিয়েছিলাম, আর তুই তার কদর করিসনি। আজ আমার সামনে নতজানি হলেও কোনো লাভ হবে না। এরপর লিন রাগ হয়ে টাকলাকে বলে, তাই নাকি? তাহলে আজ আমি সকল গ্রামবাসীর জন্য আজ তোকে শিক্ষা দেব। এই বলে টাকলাকে লিন একটা ঘুষি মারে। তখন টাকলা রাগ হয়ে লিনকে বলে, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারার সাহস পেলে কিভাবে? টাকলা তখন তার চামচাদের বলে, সবাই ওকে আমার জন্য মারো, ওকে ইচ্ছা মতো পিটাও। তখন লিন আর কুইনমো অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়। তখন কুইনমো কারো মাথায়, কারো মুখে এবং কারো পেটে মারতে থাকে। তখন ভিতর থেকে শব্দ শুনে আশেপাশের লোকজন লিনের বাড়ির দিকে ঘিরে ধরে। তখন একজন বলে, এই হট্টগোল কিসের? আমার মনে হয় এবার লিন পরিবার এবার পুরোটাই শেষ হয়ে যাবে। তখন টাকলা আর তার চামচাদের মেরে বাইরে বের করে দেয়। তখন টাকলা বলে, তোরা শুধু অপেক্ষা কর, এটা এখনো শেষ হয়নি, আমি এর শেষ দেখে ছাড়বো। তখন গ্রামবাসীরা সবাই অবাক। তখন সবাই বলতে থাকে, আমি কি ভুল দেখলাম? ওই লিনিয়ান ছোটবেলা থেকে ওর ভিতরেও কিছু একটা ছিল, ওই খুব ভালো। লিন আজ সত্যি আমাদের জন্য, আমাদের হয়ে ওদেরকে মেরেছে। সবাই খুশি হয়ে যায়। এরপর লিন তার বাবা মাকে জড়িয়ে ধরে বলে, তোমরা ঠিক আছো? তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। তখন লিনের বাবা মা লিনকে বলে, আমরা ঠিক আছি, ওদেরকে মেরেছো, ভালো করেছো, কিন্তু আমার ভয় হচ্ছে আমরা এখন এখানে আর থাকতে পারবো না। তখন লিন তার বাবা মাকে বলে, আপনারা ভয় পেও না, আমি আপনাদের শহরে নিয়ে যেতে এখানে এসেছি, যখন সময় আসবে। একথা বলে লিন বেহুশ হয়ে যায়। তখন লিনের বাবা মা চিৎকার করে বলে, বাবা কি হয়েছে? গাইস, আজকের শুরুতে কুইনমো লিনকে বলে, মিস্টার লিন, আপনি কি ঠিক আছেন? তখন বাইরে সবাই বলাবলি করছিল লড়াই শেষ, লিন দলের সাথে ঝামেলা করে ভালো কাজ করিনি, এবার লিন পরিবারের দিন শেষ। সে কোনো মতো ঠিক ছিল, কিন্তু বেশিক্ষণ ঠিক থাকতে পারল না, এ কারণেই অজ্ঞান হয়ে গেছে। তখন লিনের বাবা মা এগিয়ে এসে লিনকে বলে, তুমি ঠিক আছো? তখন লিন শান্ত গলায় তার বাবা মাকে বলে, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। এরপর হঠাৎ লিন খুশি হয়ে তার বাবা মাকে বলে, মা বাবা, আমি তোমাদেরকে শহরে নিয়ে যেতে এসেছি। এখন থেকে আমরা একটা বড় বাড়িতে থাকবো, আরামদায়ক জীবনযাপন উপভোগ করব। আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য সব ব্যবস্থা করেছি। আমার গাড়িটা গ্রামের প্রবেশ পথে পার্ক করা আছে, আমরা এখনই রওনা হতে পারি। এরপর লিন এবং তার বাবা মা গাড়ির দিকে যেতে থাকে। তখন গ্রামের লোকজন হাসাহাসি শুরু করে এবং বলতে থাকে, আমি শুনেছি লিন ছেলেটা শহরে ভালো নেই।
লিন শহরে গিয়ে কিছুই করতে পারিনি, এখন আবার বাবা মাকে নিয়ে যাচ্ছে। সে তার বাবা মাকে সেখানে নিয়ে যাচ্ছে কেন কে জানে, হয়তো সে চায় শহরে আরো বেশি লোক হোক এবং তার সাথে ভিক্ষা করুক। কিন্তু হঠাৎ একটা বিলাসবহুল গাড়ি, সবাই অবাক, এটা আবার কোথা থেকে এলো, এটা আবার কি ধরনের গাড়ি? আমি শুনেছিলাম বেচারার প্রেমিকা অন্য কার সাথে পালিয়ে গিয়েছে। কি হচ্ছে এসব? প্রায় 5 ঘন্টা পর তারা শহরে পৌঁছায়, একটা বিলাসবহুল মলের সামনে এসে দাঁড়ায়। তখন লিন খুশি হয়ে বলে, আমরা শহরে এসে গেছি, পোশাক পাল্টানোর সময় হয়েছে। এরপর লিন এবং তার বাবা মা মলের ভিতরে প্রবেশ করে। তখন একটা স্টাফ তাদের সবাইকে বলে, আপনাদের স্বাগতম। তখন লিনের মা আশেপাশে দেখে শখ হয়ে লিনকে বলে, বাবা, এই জায়গাটা তো অনেক দামি লাগছে। এরপর লিন তার মাকে বলে, হ্যাঁ চলো যাওয়া যাক, আর কোনো লোকের সাথে ঝামেলা করার দরকার নেই। মা বাবা, চিন্তা করবেন না, আপনাদের ছেলের কাছে এই টাকার কোনো মূল্য নেই। এখন থেকে তোমরা তোমাদের পছন্দের যে কোনো পোশাক বেছে নিতে পারো, শুধু আমাকে বলো কোনগুলো তোমাদের পছন্দ, আমি সব কিনে দেবো। তখন লিনের মা একটা পোশাকের প্রাইস দেখে শখ হয়ে লিনকে বলে, এখান থেকে চলো যাই, এটা পোশাক বিক্রি নয়, এটা তো রীতিমতো ডাকাতি, এটা কেনার সামর্থ্য আমাদের নেই। হঠাৎ মিয়ার মার সাথে লিনের মার ধাক্কা লেগে যায়। তখন লিনের মা বলে, দুঃখিত, আমারই ভুল হয়েছে। তখন লিনের মা শখ হয়ে বলে, তুমি মিয়ার মা না? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন মিয়ার মা লিনের মাকে দেখে তাচ্ছিল্য করে বলে, ছি, কি দুর্ভাগ্য, তোমাদের মতো গরিব ভিখারির সাথে দেখা হয়ে গেল। তখন লিনের মা বলে, তুমি কি বলতে চাইছো? তখন মিয়ার মা বলে, আমার কাছে আসার চেষ্টা করো না। আর তোমার ছেলে শাশুড়িকে তুমি কখনো নিজের চেহারা আয়নায় দেখেছো? আমার থেকে দূরে থাকো, তোমার গা থেকে দারিদ্র্যের গন্ধ বের হচ্ছে, আমার ডিজাইনের পোশাক থেকে দূরে থাকো। এরপর লিনের বাবা মিয়ার মাকে বলে, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কি? আমার ছেলে কি আগে কোনো ভুল করেছে? আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। সর্বোপরি 2 সন্তানের বিয়ে। ঠিক তখনই মিয়া এসে অপমান করে বলে, বিয়ে? কিসের বিয়ে? তোমরা এত গরিব ভিখারি, তোমরা ব্যাঙ হয়ে সত্যি রাজহাঁসের মাংস খেতে চাও? তোমরা দিনের আলোতে স্বপ্ন দেখছো। আর লিন, ব্যান্ডেজের মতো আমাকে আঁকড়ে ধরে থেকো না। এরপর মিয়ার মা লিনের বাবা মাকে বলে, মনে হচ্ছে ওই ছোট বদমাসটা তোমাদেরকে কিছুই বলিনি, ও আমার জামাই হওয়ার যোগ্য নয়। আমার জামাই জিয়াং শহরের বিখ্যাত তরুণ ইয়াং মাস্টার সান। এরপর লিনের বাবা মা লিনকে বলে, বাবা, ওরা যা বলছে তা কি সত্যি? তখন লিন বলে, হ্যাঁ বাবা মা, এটা সত্যি, আমাদের সম্পর্ক ইতিমধ্যে ভেঙে গেছে। তখন মিয়া লিনকে বলে, লিন, আমার পরামর্শ হলো তুমি বাস্তবতাকে মেনে নাও। তোমার সাথে সামাজিকভাবে মানানসই একজন গরিব মেয়েকে খুঁজে নাও এবং আমার কথা ভাবা বন্ধ করো। তখন মিয়ার মা বলে, ওর ওই মরা চেহারা নিয়ে কোন মেয়ে ওর সাথে থাকতে চাইবে? সত্যি বলতে কি, এখানে আমাদের যে পোশাকের পছন্দ হোক না কেন, ইয়াং মাস্টার সান আমাদের জন্য তা কিনে দিতে পারে। তোমাদের মতো গরিব ভিখারি নয়, যারা শুধু দেখতেই পারে। তোমরা কোনো পোশাক নোংরা করে ফেললে দাম দেওয়ার সামর্থ্য তোমাদের নেই। তখনই হঠাৎ কুইনমো এসে মিয়া এবং তার মাকে বলে, তোমরা ঠিকই বলছো, তোমাদের মতো অর্থলোভী আবর্জনা আমার লিনের জন্য একেবারেই যোগ্য নয়। এরপর বলে, আমার প্রেমিকের আমাকে কিনে না দেওয়া টাকা না থাকলেও আমি তার সাথেই থাকতে রাজি। এটা সেসব লোকের চেয়ে ভালো যারা লোক দেখানোর জন্য অন্যের টাকার উপর নির্ভর করে। তখন মিয়া বলে, তুমি কি বলতে চাইছো? তখন শখ হয়ে লিন কুইনমোর দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি কি করছো? তখন কুইনমো লিনের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি আর এটা দেখতে পারছিলাম না মিস্টার লিন, আর সারা জীবন ওদের কাছে বাজে কথা শুনতে না চাইলে আমার সাথে অভিনয় করুন। তখন লিন তার কার্ড বের করে স্টাফ লেডিকে বলে, দোকানের সমস্ত পোশাক এবং গহনা আমার বাবা মায়ের জন্য প্যাক করে দাও।
এছাড়াও আমার পাশে থাকা এই সুন্দরী ভদ্র মহিলার জন্য তার মাপের সব লেটেস্ট স্টাইলের পোশাক প্যাক করে দাও, আমি সাথে সাথে দাম দিয়ে দেবো। তখন স্টাবলেটি শখ হয়ে বলে, ওরা সবাই? স্যার আপনি ঠাট্টা করছেন না তো? সব মিলে অত্যন্ত 8 মিলিয়ন টাকা হবে। এরপর মিয়া রাগ হয়ে বলে, 8 মিলিয়ন? ওর কার্ডে যদি $800 থাকতো তাহলে ভালো হতো। তখন মেশিন থেকে শব্দ আসে, 8 মিলিয়ন রিসিভ হয়েছে। এরপর মিয়া মা স্টাবলেটির কাছে এসে রাগ হয়ে বলে, সে তো ক্রেডিট কার্ড ব্যবহার করছে তাই না? এটা নিশ্চয়ই নগদ অগ্রিম, তাকে তো আজ হোক বা কাল হোক টাকা ফিরে দিতেই হবে তাই না? তখন স্টাবলেটি রাগ হয়ে মিয়ার মাকে বলে, তুমি কি ভাবো সবাই তোমার মতো? মিস্টার লিন ব্ল্যাক কার্ড সোয়াইপ করেছে, তুমি কি বোঝো আর্থিক ক্ষমতা কাকে বলে? সরে দাঁড়াও, মিস্টার লিন কাজ সম্পূর্ণ করতে আমাকে দেরি করাবে না। তখন লিনকে ঠাট্টা করে বলে, আমি জানি তুমি নিশ্চিত প্রেসিডেন্ট লিন কার্ড চুরি করেছো, তোমার কাছে এত টাকা থাকা অসম্ভব। পর লিন মিয়াকে বলে, কুকুরের মতো চোখ করে মানুষের দিকে তাকাচ্ছ, মনে হচ্ছে তোমার ওই কুকুরের মতো চোখগুলো আমাকেই খুলতে হবে। তখন স্টাফকে বলে, আমার কথা শোনো, এই দোকানটি আমি কিনতে চাই। তখন স্টাফলেরই শখ হয়ে বলে, না স্যার, এই দোকানটির দাম 100 মিলিয়ন। তখন মিয়ার মা রাগ হয়ে বলে, এটা অসম্ভব, তুমি কিছুতেই 100 মিলিয়ন তুলতে পারবে না, আমি এটা বিশ্বাস করি না। এরপর লিন মিয়ার মাকে বলে, আমাকে আপনাকে হতাশ করাতে হচ্ছে, এটা মাত্র 100 মিলিয়ন। তো স্টাবলিটি লিনকে সম্মান দিয়ে বলে, বস লিন, আমরা 3 দিনের মধ্যে আপনার জন্য পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করব। এরপর লিন স্টাবলিটিকে বলে, আমি এটা তোমার উপর ছেড়ে দিলাম। ও আচ্ছা, আরেকটা কথা, দোকানটা আজ বন্ধ, কোনো ক্রেতাকে ঢুকতে দেওয়া যাবে না, বিশেষ করে এই 2জন। তোর এক গার্ড মিয়া ও তার মাকে বলে, তোমরা 2জন দয়া করে দোকান থেকে বের হয়ে যাও। তখন মিয়া রাগ হয়ে লিনকে বলে, লিন, আমার সাথে ভান করো না, এই মহিলাটি সেদিনের কার মডেল যে তোমার এখন ড্রাইভার, তোমার টাকাও নিশ্চয়ই প্রেসিডেন্ট লির কাছ থেকে ধার করা তাই না? আমাকে বোকা বানাতে পারবে না। তখন গার্ড মিয়া ও তার মাকে দোকান থেকে বের করে দিয়ে বলে, চুপ করো, আর তর্ক করলে অভদ্রতার জন্য আমাকে দোষ দিতে পারবে না, ওটা নিশ্চিতভাবেই তার নিজের টাকা। এরপর মিয়া মনে মনে রাগ হয়ে বলে, ওর যা অবস্থা, প্রেসিডেন্ট লি আজ হোক বা কাল হোক ওকে ধরে ফেলবে, যখন সেটা ঘটবে তখন দেখা যাবে তুমি কি করো। এরপর সিন শিফট হয় গাড়ির ভিতর। লিনের বাবা লিনকে বলছিল, বাবা আজ আমার এমন একটা অনুভূতি হচ্ছে যে ব্যাপারটা অবাস্তব, আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। তোমার মা আর আমি এই জীবনে কখনো ভাবিনি যে আমরা এমন একটা জীবন কাটাতে পারবো। আমরা তো ভেবেছিলাম তুমি শহরে এসে মনে হয় একটা ছোট কোম্পানিতে চাকরি করো। তখন লিন হেসে তার বাবা মাকে বলে, আরে কোনো ব্যাপার না, আপনারা চিন্তা করবেন না, এখন থেকে এই ধরনের জীবনই চলতে থাকবে, তোমরা 2জন শুধু ঠিকমতো উপভোগ করুন, আগে আরও অনেক কিছু ঘটবে, এই ব্যাপারে আর কখনো চিন্তা করবেন না। এরপর কুইনমো লিনকে বলে, মিস্টার লিন, পরের গন্তব্যে আমরা কোথায় যাব? আপনি কোথায় যেতে চান? তখন লিন কুইনমোকে হেসে বলে, আমার বাবা পুরাতন জিনিসপত্র পছন্দ করেন, তাই আগে আমরা পুরাতন জিনিসপাতি আমার বাবার জন্য কিনতে যাব। আগে আমাদের সামর্থ্য ছিল না, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, এখন টাকা পয়সার অভাব নেই, তাই এখন কিনতে পারি। আমি শুনেছিলাম জিয়াং শহরের সবচেয়ে বড় নিলামি হবে, তাই তুমি জিয়াং শহরের সবচেয়ে বড় নিলামিতে নিয়ে চলুন। গাইস, সিন শিফট হয় জিয়াং শহরে টপ টিয়ার চ্যারিটি নিলামের বিল্ডিংয়ের বাইরে। আমরা বিল্ডিংয়ের বাইরে দেখি সবাই নিলামের জন্য, বড় ছোট যত বিজনেসম্যান পলিটিশিয়ান তারা সবাই এসেছে। নিলামি হলের ভেতর কেউ বলছিল তিয়ানিয়াং গ্রুপকে ধন্যবাদ, কারণ তাদের সাপোর্টের কারণে আজ এখানে নিলামি আয়োজিত হচ্ছে। ভিতরে থাকা গার্ডরা সকল গেস্টদের বলছিল, দয়া করে আপনারা আপনাদের ইনভিটেশন কার্ডটি নিয়ে ভিতরে প্রবেশ করুন। এরপর সিন শিফট হয় লিনের কাছে। এক গার্ড লিনকে হলে প্রবেশ পথে থামিয়ে বলে, দয়া করে আপনার ইনভিটেশন কার্ডটি দেখান। তখন লিন ওই গার্ডকে বলে, ইনভিটেশন কার্ড? তখন গার্ডটি হঠাৎ করে রেগে ফেটে পড়ে, চোখে অবজ্ঞার ঝলক। আমি তো এই ইনভিটেশন কার্ডের নাম কখনো শুনিনি, তাই না? সে লিনের দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকায়, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। পোশাকটা দেখলে কুকুরের মতো লাগে, কিন্তু চেহারাটা মানুষের মতো। এই নকল জিনিসগুলো কোথা থেকে কিনেছে? রাস্তার কোন সস্তা দোকান থেকে? গার্ড হাত তাড়িয়ে দিয়ে বলে, দূর হও আমার কাছ থেকে, এবং দূর হও এখান থেকে, আমার কাছে বাধা দিও না। তখন লিন দাঁড়িয়ে থাকে, চোখে আগুন কিন্তু মুখে নীরবতা। তুমি কি বললে? घाट এবার এক পা এগিয়ে এসে চোখে রাগ নিয়ে বলে, ইনসান কি ভাষা समझ में नहीं आते तुम्हें?
मैंने तो कहा था दूर हो जाओ यहाँ से। হঠাৎ লিনের দিকে ইশারা করে বলে, मुझे এমন हालत में मत डालो जहाँ मुझे लोगों को बुलाकर तुम्हें यहाँ से জবরদস্তি बाहर निकलना पड़े। তখনই কেউ পিছন থেকে বলতে থাকে, রুকো। একটি গম্ভীর কণ্ঠ চারপাশে ছড়িয়ে পড়ে। মেরে ভিআইপি আদমি কো রুকনে কি হিম্মত कैसे हुई। গার্ড হঠাৎ থমকে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে। প্রেসিডেন্ট आप यहाँ क्यों। চারপাশে সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। प्रेसिडेंट जिसका पारिवारिक बिजनेस पूरे देश में फैला हुआ है, मैं कोई सपना तो नहीं देख रहा। प्रेसिडेंट राग हुए बोले, मैं कहाँ कब आऊँ यह मेरी मर्जी है, क्या इसके लिए मुझे तुमसे जवाबदेही करनी होगी। গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কণ্ঠ কাঁপতে থাকে। প্রেসিডেন্ট मैं वहाँ का इरादा नहीं था, प्लीज गलत मत समझिए। তখন প্রেসিডেন্ট তার গার্ডদের বলে, इसको यहाँ से ले जाओ। তখন গার্ড ভেঙে পড়ে, কণ্ঠ কাঁপতে থাকে এবং ভয় পেয়ে যায়। প্রেসিডেন্ট मैं गलत था, प्लीज मुझे माफ कर दीजिए, मुझे समझ में नहीं आया। এরপর প্রেসিডেন্ট লিনকে বলে, मैं सत्य में माफी चाहता हूँ, नीचे के लोग ही असल में अहंकार में अंधा हो गया था। তারপর চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। হাইরাম ইয়া কিয়া হুই। আরেকজন বলে, প্রেসিডেন্ট क्या उन्होंने सत्य में इससे পার্সোনালি মাফি মাঙ্গি। মুহূর্তে চারদিকে গম্ভীর নীরবতা ছড়িয়ে পড়ে। তখন নীলের বাবা লিনকে আসতে বলে, লিটনিয়ান ইয়া কোন হে, तुम इसे जानते हो। এরপর প্রেসিডেন্ট সামনে এগিয়ে এসে লিনের বাবা মাকে বলে, चाचा चाची मैं बताता हूँ, आपका बेटा मिस्टर लिन हमारे लिन परिवार के लिए बहुत बड़ा उपकारी है। कुछ दिन पहले मेरे पिताजी अचानक बहुत गुरुतर बीमार हो गया था। उस वक्त अगर मिस्टर लिन आगे नहीं आते तो मैं सत्य में डर गया था, शायद आज हम उन्हें नहीं देख पाते। प्रेसिडेंट সবার दिखे ताकिए बोले, देर हो रहा है, सब लोग कृपया अंदर आ जाइए। मैं इस नीलामी का आयोजक होने के नाते दिल से स्वागत करता हूँ, कृपया आराम से पूरा एक्शन का आनंद लीजिए। এরপর অ্যানাউন্সার বলা শুরু করে, প্ল্যাট নাম্বার 1 প্ল্যাট নাম্বার 13 के लिए সর্বোচ্চ বিড 5 মিলিয়ন, প্ল্যাট নাম্বার 27 বর্তমান বিড $52 লাখ। এরপরে অ্যানাউন্সার হেসে বলে, আচ্ছা বিক গিয়া। এরপর অ্যানাউন্সার বলে, আগলা आइटम आ रहा है, सब लोग तैयार रहे, अपनी आंखें खुलकर देखिए, यह आज के रात का सबसे बड़ा खजाना है। पूरा हॉल एकदम निस्तब्ध। অ্যানাউন্সার গম্ভীর কণ্ঠে বলে, शुरुआती कीमत 10 मिलियन, हर एक बीट कम से कम 1 मिलियन से बढ़ानी होगी, इससे कम नहीं। একটু থেমে, তো ফির দের কিস বাত। এরপর লিন মনে মনে ভাবে, আমি এটা কিনবো। লিন একটু থেমে যায়। তখন কুইনমো ফিসফিস করে লিনকে বলে, সমস্যাটা কি। তখন লিন বলে, এটা কিছুই না, আমি একটা আজব কণ্ঠ শুনতে পাচ্ছি। আবার সেই রহস্যময় কণ্ঠ। হঠাৎ নিলামি ঘর উত্তেজনায় ফেটে পড়ে। নম্বর 17 12 মিলিয়ন, নম্বর 6 25 মিলিয়ন, দাম বাড়তেই থাকে। নাম্বার 17, নাম্বার 6 এবং নাম্বার 31 28 মিলিয়ন। অ্যানাউন্সার কণ্ঠ ধীরে ধীরে হল জুড়ে ভেসে ওঠে, এর চেয়ে বেশি কম কোনো দাম আছে কি। মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়, সবার নিঃশ্বাস যেন আটকে আসে। ঠিক তখনই ইয়াং মাস্টার সান 50 মিলিয়ন বিট করে। এরপর বলে, আমার ওয়াইফ এটা চায়, তাই দাম যতই হোক এটা আমি কিনবো। ভিড়ের মধ্যে হালকা হাসি আর ফিসফিস ছড়িয়ে পড়ে। বাহ, সে তার ওয়াইফকে কতটা ভালোবাসে, কি স্নেহশীল। এরপর মিয়া ইয়াং মাস্টার সানকে বলে, তুমি সত্যি অসাধারণ। তখন লিন মুচকি হেসে বলে, আমি 100 মিলিয়ন দাম করছি। মুহূর্তে নীরবতা নেমে আসে, ভিতরের মধ্যে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো হল থমকে যায়। 100 মিলিয়ন। চারপাশে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ে, সবাই যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়, পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। এরপর অ্যানাউন্সার নিলামের নিয়ম স্পষ্ট করে লিনকে বলে, নিলামের সততা ও পারস্পরিক সুবিধার নীতি অনুযায়ী 100 মিলিয়নের বেশি যে কোনো বিডের ক্ষেত্রে সম্পদের যাচাইয়ের জন্য ঘটনাস্থলে একটি ব্যাংক কার্ড জমা দিতে হবে। তখন পুরো হল আবারও নীরব হয়ে যায়। তখনই লিন অ্যানাউন্সারকে হালকা হাসি দিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে, কোনো সমস্যা নেই। আবার একটু থেমে আরো 10 মিলিয়ন যোগ করে দেয়, আমি এই টাকা সামলাতে পারবো। মুহূর্তে পুরো হল থমকে যায়। লোকজন বলা শুরু করে, তাহলে মিস্টার লিন কি একজন গোপন টাইকন। ভিড়ের মধ্যে ফিসফাস বেড়ে যায়। এরপর ইয়াং মাস্টার সান শখে অ্যানাউন্সারকে বলে, তাহলে আমার সম্বন্ধে তথ্য প্রকাশ করার অনুরোধ করছি। তখন অ্যানাউন্সার হালকা অনুশোচনা সুর দিয়ে বলে,
আমি দুঃখিত ইয়াং মাস্টার সান। একটু থেমে নিয়ম স্পষ্ট করে জানায়, আপনার নির্ধারিত সীমা শেষ। এরপর ইয়াং মাস্টার সান রাগে গর্জে ওঠে, অ্যানাউন্সারকে বলে, এটা আমার সম্পদের মাত্র একটি ক্ষুদ্র অংশ। জিনভা গ্রুপ কিভাবে এটা কিনতে পারবে না? একজন সামান্য সম্পদ সংগ্রহকারী রুয়ের মূল্য বহন করা কি আমাদের পক্ষে অসম্ভব? তখন অ্যানাউন্সার বলে, আমি দুঃখিত ইয়াং মাস্টার সান, অনুগ্রহ করে নিলামের শৃঙ্খলা নষ্ট করা থেকে বিরত থাকুন। তখন মিয়া ইয়াং মাস্টার সানকে বলে, ইয়াং মাস্টার সান, অনুগ্রহ করে নিজেকে সংযত করুন। এই আবর্জনাটা এইমাত্র প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়েছে, তবে এই ক্ষমতা বেশিক্ষণ স্থায়ী হবে না। তখন অ্যানাউন্সার হাতের হাতুড়ি মেরে বলে, সম্পদ সংগ্রহকারী রুই এর চূড়ান্ত মালিক মিস্টার লিন ইয়ান। তখন প্রেসিডেন্ট লি হেসে লিনকে বলে, মিস্টার লিন, আন্তরিক অভিনন্দন, আপনি এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। এখানে ভিড় ও কোলাহল বেশি। আপনি কি কিছুক্ষণের জন্য ভিআইপি রুমে বিশ্রাম নিতে চান? তখন লিন হেসে পেজলিকে বলে, আচ্ছা, তাহলে আমি পেজলিকে এটির ব্যবস্থা করতে বলছি। তখন পেজলি হেসে বলে, এটা একটা সামান্য বিষয় মাত্র। এরপর সিন শিফট হয় ভিআইপি রুমের ভিতরে। লিন আর পেজলি বসেছিল। তখনই একজন লোক এসে লিনকে বলে, আমি ইনহাউ গ্রুপের সিইও। এটি আমার বিজনেস কার্ড। যদি কোনোদিন আমার দরকার হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমরা লিনকে দেখি, সে রুই হাতে নিয়ে দেখছিল। তখনই রুইয়ের ভিতর থেকে আলো বের হতে থাকে। তখন লিনের মাথা ঘুরতে থাকে এবং লিন বেহুশ হয়ে যায়। তখন প্রেসিডেন্ট লি ভয় পেয়ে লিনকে বলতে থাকে, মিস্টার লিন, আপনার কি হয়েছে? এবং সবাইকে বলতে থাকে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো গাইজ। এরপর সিন শিফট হয় ভয়েটরিয়ামে। ভয়েটরিয়াম হলো এমন একটি জায়গা বা জগৎ বা রাজ্য যেখানে জীবন্ত প্রাণ, আলো বা স্বাভাবিক ব্যবস্থার উপস্থিতি নেই। এক ধরনের অন্ধকার শূন্য বা অস্তিত্বহীন স্থান। তখন লিন বলে, আমি কোথায়? আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এটা ঠিক কোন জায়গা? এরপর লিন চারপাশে তাকিয়ে সে বিভ্রান্ত কণ্ঠে ফিসফিস করে ওঠে। হঠাৎ তখনই লিনের সামনে গড অফ ওয়েল চলে আসে এবং লিনকে বলে, লিনিয়ান, তুমি এখানে এসেছো। তিনি 3 রাজ্যের 99তম ধনসম্পদের দেবতা। তার আগমনেই যেন ভাগ্যের দরজা খুলে যায়। সম্পদের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। তখন লিন শখ হয়ে বলে, সম্পদের দেবতা যেন অজানা শক্তির এক মহিমাত্ম সত্তা, যার উপস্থিতিতেই ধন সম্পদের প্রবাহ শুরু হয়ে যায়। ভাগ্য মাতানত করে। এরপর গড অফ ওয়েল লিনকে বলে, হাতে ধন দেবতা রুই থাকলে তুমি ত্রিলোকের ভাগ্য উপলব্ধি করতে পারবে। তবে এখন এক বিশাল সম্পদ সংকট ঘটিয়ে আসছে, আর তোমার পরীক্ষারও সময় এসে গেছে। একথা বলে গড অফ ওয়েল চলে যায়। তখন লিন শখ হয়ে গড অফ ওয়েলকে বলতে থাকে, একটু দাঁড়ান, এক মুহূর্ত দাঁড়ান, যাওয়ার আগে বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে যান। এরপর লিন বেহুশ হয়ে যায়। अचानक लिन की आंखें खुल जाती है। अस्पताल की बिस्तर पर पड़े हुई लिन हल्का सा हैरानी के साथ कहता है, अभी जो हुआ वह क्या था? क्या यह सिर्फ एक सपना था या फिर कुछ और? कुछ देर बाद प्रेसिडेंट ली लिन के पास आते हैं और कहता है, मिस्टर लिन, आप जाग गया है। मिस्टर लिन, क्या आपको शरीर में कोई असुविधा हो रही है? मेरा मेडिकल टीम बाहर तो तैयार खड़ा है, आपकी हर जरूरत के लिए और सेवा देने के लिए प्रस्तुत है। तब लिन प्रेसिडेंट ली से कहता है, प्रेसिडेंट ली, मैं ठीक हूँ। शायद मैंने हाल ही में ठीक तरह से आराम नहीं किया। मुझे लगता है इसी वजह से मैं बेहोश हो गया था। इसके बाद प्रेसिडेंट ली लिन से कहता है, मिस्टर लिन, क्या आप किसी समस्या का सामना कर रही हो? मैं आपसे कहना चाहता हूँ, अगर कोई मसला हो तो मेहरबानी करे मुझे जरूर बताइए। मैं आपकी मदद करने के लिए तैयार हूँ। तब लिन प्रेसिडेंट ली से कहता है, सच कहूँ तो मैं एक कंपनी बनाना चाहता हूँ जो काबिलियत और असर के लिए लिहाज से जिनपा ग्रुप के बराबर खड़ा हो सके और मजबूती से उसका मुकाबला कर सके। इसके बाद प्रेसिडेंट ली एक्साइट होकर लिन से कहता है, मिस्टर लिन, जिनपा ग्रुप के मध्य जो परिस्थिति है उसके बारे में मैं कुछ हद तक वाकिफ हूँ। मिस्टर लिन का अवस्थान और उसका न्याय्य प्रतिक्रिया को मैं समर्थन करता हूँ। তখন লিন প্রেসিডেন্ট লিকে সিরিয়াস হয়ে বলে, আমি কখনোই ব্যক্তিগত পরিষদের জন্য করব না। বাস্তবতা হলো জিনপা গ্রুপ জিয়াং শহরের অর্থনৈতিক ব্যবস্থা একটি বড় অংশ একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করছে। তাদের ঋণ ব্যবস্থার প্রভাবে অসংখ্য তরুণীর ভবিষ্যৎ বাধাগ্রস্ত হচ্ছে, যার পরিসংখ্যান আমরা হয়তো কখনোই জানতে পারবো না। আমার লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক ও ইতিবাচক পরিবেশ তৈরি করা, যেখানে আদর্শবান তরুণীরা
আবদ্ধ না হয়ে নিজেদের স্বপ্ন পূরণের প্রকৃত সুযোগ পাবে। এরপর প্রেসিডেন্ট লি লিনকে বলে, মিস্টার লিনের এত সুদূর প্রসারিত দৃষ্টিভঙ্গি ও তার উদার মানসিকতাকে সত্যি আমি লিতিয়ান আপনাকে আশ্বস্ত করতে চাই, যদি কোনো ক্ষেত্রে আমার সহযোগিতার প্রয়োজন হয় অনুগ্রহ করে নির্দ্বিধায় জানাবে। আমি সম্পূর্ণভাবে আপনার পাশে আছি এবং সবসময় আমি আপনাকে সাহায্য করে যাব। এরপর প্রেসিডেন্ট লি লিনকে বলে, মিস্টার লিন, আপনি কি আপনার কোম্পানির নাম ঠিক করেছেন? আপনার কোম্পানির নাম কি রাখবেন? তখন লিন মুচকি হেসে প্রেসিডেন্ট লিকে বলে, চিশেং গ্রুপ। এরপর সিন শিফট হয় জিনপা গ্রুপের অফিস। ইয়াংমাস্টার সান ও মিয়া সোফায় বসে ফোন দেখছে। তখন ইয়াংমাস্টার সান এসে বলতে থাকে, গরিব লোকজনকে আয়ের পথে এগিয়ে নেওয়া এবং তরুণদের স্বপ্ন বাস্তবায়নের সহযোগিতা এই ধরনের স্লোগান সহ একটি নতুন কোম্পানি ঘোষণা দিয়েছে এবং বিনিয়োগের জন্য একটি হটলাইনও চালু করেছে। এরপর বলে, লিনিয়ান কি সত্যি নতুন কোম্পানি পরিচালনার পরিকল্পনা করেছে? বিষয়টি কিছুটা অপ্রত্যাশিত বলে মনে হচ্ছে এবং চিশেং গ্রুপ নামটি লক্ষ্য করলে বোঝা যায় এটি সম্ভবত জিনপাও গ্রুপের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করার উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে। আরও লক্ষণীয়, তাদের প্রকল্পগুলো বেশিরভাগ আমাদের বিদ্যমান মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এতে মৌলিকতার অভাব স্পষ্ট, যা বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে। তখন মিয়া হেসে লিনের কথা বলতে থাকে, এই আবর্জনার তো স্রিপ লাগাম ছাড়া গাভীর মতো, সে শুধু কল্পনা জগতে ডুবে আছে। হঠাৎ ইয়াং মাস্টার সান শখে লিনের কথা বলতে থাকে এবং মোবাইলে পড়তে থাকে, হোলি ক্রাফট, চিশেং গ্রুপের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাউন্ডার লিনিয়ান ব্যবসায়িক ফেডারেশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। আসন্ন 22শে জুন এই উপলক্ষে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এরপর কয়েকদিন পর সিন শিফট হয় সংবাদ সম্মেলনের স্থানে, যেখানে এক রিপোর্টার লিনকে প্রশ্ন করে, প্রেসিডেন্ট লিন, আপনি যুব উদ্যোক্তা উন্নয়নে বিনিয়োগ এবং জনকল্যাণে সহায়তা করার লক্ষ্যে চিশেং গ্রুপ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু এই ধরনের প্রকল্পগুলোতে সাধারণত মুনাফা আসতে দীর্ঘ সময় লাগে এবং ঝুঁকিও বেশি থাকে। আপনার কি ভয় হচ্ছে না যে কোম্পানির লোকসান হবে? তখন লিন এই রিপোর্টারের প্রশ্নের উত্তর দিয়ে বলে, নিশ্চয়, বিষয়টি নিয়ে আমি সচেতন, তবে এর চেয়েও বড় উদ্বেগ আমার অর্থের অভাবে জিয়াং শহরের বহু তরুণ তরুণী যেন তাদের স্বপ্ন ত্যাগ করতে বাধ্য না হয়। আমি আরো আশঙ্কা করি সমাজের নিম্ন স্তরের মানুষগুলো যেন তাদের বর্তমান প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে, সুযোগ হারিয়ে না ফেলে। তবে আমার বিশ্বাস দৃঢ়, যতক্ষণ এই প্রকল্পগুলো মানুষের প্রকৃত উপকারে আসে ততক্ষণ আমি স্বল্প মেয়াদী বিনিয়োগ এবং সংশ্লিষ্ট ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত। এরপর আরেকজন রিপোর্টার লিনকে প্রশ্ন করে, প্রেসিডেন্ট লিন, শহরের দক্ষিণে অবস্থিত ওই পাহাড়টিতে বছরের পর বছর ধরে ঘন ঘন ভূমিধস হচ্ছে। সরকার এটি সংস্কার করার পরিকল্পনা করেছিল, কিন্তু উচ্চ ব্যয়ের কারণে তা স্থগিত। যেহেতু আপনি জনকল্যাণ সাহায্যের কথা বলছেন, আপনি কি এই জটিল বিষয়টি বিবেচনা করেছেন? তখন দুইটি লোক বলাবলি করছিল। প্রথম লোকটি বলে, ওই পাহাড়টা একটা টাকা হারানোর গর্ত, যে ওটা ছুঁয়ে দেখে তারই কপাল খারাপ হয়ে যায়। এরপর দ্বিতীয় লোকটি বলে, এই প্রকল্পটি হাতে নেওয়ার দুঃসাহস দেখানো মানেই নিজের মৃত্যুকে বরণ করা। এরপর লিন মনে মনে ভাবতে থাকে, আমি অনেক বছর ধরেই ওই দক্ষিণ অনুমত পাহাড়ের পরিস্থিতি সম্পর্কে জেনে আসছি। এটি কোনো মামুলিক বিষয় নয়, বরং জীবিকার একটি সমস্যা যা জরুরি সমাধান প্রয়োজন। তখন লিন এক্সাইটিং হয়ে বলে, আজ জিয়াং শহরের সকল ছোট বড় ব্যক্তিবর্গ এবং সম্মানিত গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে চিশেং গ্রুপ দক্ষিণ অঞ্চলের পার্বত্য এলাকায় উন্নয়ন প্রকল্পে পূর্ণমাত্রায় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করছে। তখন সব রিপোর্টার লিনকে বলা শুরু করে, প্রেসিডেন্ট লিন, এই প্রকল্পটি চালু হতে কত সময় লাগতে পারে? মূলধন বিনিয়োগের পরিমাণ আনুমানিক কত হতে পারে? এরপর লিন সব রিপোর্টারের উত্তর দিয়ে বলে, আমরা শীঘ্রই প্রকল্পটি বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করব। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ উন্মুক্ত, স্বচ্ছ এবং সকলের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকবে, যাতে যথাযথ তদারকি নিশ্চিত করা যায়। এরপর আবার সিন শিফট হয় জিনপা গ্রুপের অফিসে, যেখানে ইয়াং মাস্টার সান লিনকে নিয়ে বলছিল, ওই পাহাড়ের বিনিয়োগের এই সিদ্ধান্তকে অনেকেই অত্যন্ত সাহসী, এমনকি অতিরিক্ত উচ্চাবিলাসী হিসাবে দেখেন। বাস্তবতা পরিস্থিতি বিবেচনায় এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ। তখন মিয়া হেসে বলে, এই মানুষগুলো যা বলছে বা ভাবছে তা খুবই অবাস্তব এবং হাস্যকর। তারা বাস্তবতা না বুঝে অযথা কল্পনার ডুবে আছে। এরপর ইয়ং মাস্টার সান লিনের কথা বলে, আমি দেখতে চাই সে কতদিন টিকতে পারে। গাইস,